নমস্কার। কড়া নজর মাঠে ঘাটে রাজপথে। কড়া নজরে আসন্ন লোকসভা নির্বাচন পর্ব 2-তে আপনাদের স্বাগত। গণতন্ত্রের 4টি মৌলিক স্তম্ভ আছে, যেগুলোকে বাদ দিলে কোনো শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক বলা চলে না। সেগুলো হলো আইনসভা, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং গণমাধ্যম। আমাদের দেশের এই চতুর্থ স্তম্ভটি অর্থাৎ গণমাধ্যম যেন পুতুল হয়ে গেছে। তারা নিজেদের সত্তা বিসর্জন দিয়ে কোনো একটি বা দুটি দলের হয়ে প্রচার করে চলেছে। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বিজ্ঞাপনের নামে জনগণের কোটি কোটি টাকা এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে দিচ্ছে, আর তার বিনিময়ে সংবাদ মাধ্যমগুলি হয় ভারতীয় জনতা পার্টি না হয় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছে। রুদ্ধ করে দেওয়া হচ্ছে জনগণের আসল প্রতিবাদ এবং প্রতিরোধের ভাষাকে। গোটা দেশ তথা পশ্চিমবাংলার মানুষের বিরুদ্ধে এটা একটা গভীর চক্রান্ত, যার মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট শক্তি কেন্দ্রে তার শক্তিকে ক্রমশ বাড়িয়ে চলেছে, আর একটি আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল পশ্চিমবাংলায় তার শাসন করে চলেছে। পশ্চিমবাংলায় একটা বাইনারি তত্ত্ব বা একটা দ্বিদলীয় তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে প্রচার মাধ্যমগুলি। পশ্চিমবাংলায় এই চক্রান্ত করার একটাই কারণ, কোনোভাবেই বিকল্প শক্তি হিসেবে বামপন্থীদের দেখানো যাবে না। পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূলের সঙ্গে ফ্যাসিস্ট শক্তি ভারতীয় জনতা পার্টির যে গোপন আঁতাত হয়েছে, সেই আঁতাতকে জনগণের সামনে কখনোই আসতে দেবে না এই প্রচার মাধ্যম। যদি আসল খবরই আপনার কাছে না পৌঁছয়, তাহলে আপনি আপনার সঠিক ভাবনা চিন্তার মধ্য দিয়ে কি করে ঠিক করবেন যে আপনি কাকে ভোট দেবেন বা আপনি কাকে ভোট দিলে আপনার আগামী দিনগুলো সুরক্ষিত থাকবে। আপাতত আমরা কেন্দ্রের ফ্যাসিস্ট শক্তি নরেন্দ্র মোদী সরকারের দিকে আপনাদের দৃষ্টি নিয়ে যাব। 77 দিন ধরে মণিপুরে আগুন জ্বলেছে, কিন্তু নরেন্দ্র মোদী নীরব থেকেছে সংবাদ মাধ্যমগুলি, তাই আপনার কাছে কোনো খবরই পৌঁছয়নি। তারপর সম্প্রতি সিএজি যে 12টি রিপোর্ট দিয়েছে, তার মধ্যে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে এবং এর সাথে কয়েকটা দুর্নীতিও ধরা পড়েছে বিভিন্ন সরকারি দপ্তরে এবং বিভিন্ন মন্ত্রীর দপ্তরে। এই সমস্ত অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রের মোদী সরকার কোনো ব্যবস্থা তো নেয়নি, উল্টে রিপোর্ট যখন বেরিয়েছে তখন সংশ্লিষ্ট আধিকারিকদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে অন্য জায়গায়। এই নিয়ে কোনো সংবাদ আপনারা প্রচার মাধ্যমে দেখতে পাননি, কারণ আবারও বলছি, এই সমস্ত সংবাদ মাধ্যমগুলি বিক্রি হয়ে গেছে এক একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে। এরকম আরেকটা বিষয় নিয়েও কথা বলা যায়, সেটা হলো মোদী সরকারের চালু করা অ্যানোনিমাস ইলেকটোরাল বন্ড। কড়া নজর কারোর কাছে বিক্রি হয় আর সে বিকৃত খবরও দেয় না। কড়া নজর তার দর্শকদের কাছে এই ইলেকটোরাল বন্ড সংক্রান্ত সমস্ত খবর নিয়ে আসবে। তার আগে আমরা বুঝে নেব অ্যানোনিমাস ইলেকটোরাল বন্ড বিষয়টি কি। নির্বাচনের আগে আর্থিক অনুদান দেওয়ার একটি পদ্ধতি হলো এই নির্বাচনী বন্ড। 2017 সালের বাজেট অধিবেশনে বিজেপির অরুণ জেটলি এই বন্ডের প্রস্তাবটি আনেন। এই নিয়ম চালু করার জন্য 2017 সালে অনেকগুলো আইনের সংশোধন করা হয়। 2018 সাল থেকে এই নিয়ম লাগু হয়ে যায়। নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ডের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলকে আর্থিক অনুদান দিতে চাইলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ইলেকটোরাল বন্ড কিনে তার পছন্দের রাজনৈতিক দলকে দিতে পারেন। অনুদানপ্রাপ্ত সেই রাজনৈতিক দলগুলি 15 দিনের মধ্যে এসবিআই এর কোনো শাখায় গিয়ে সেই বন্ডকে টাকায় রূপান্তরিত করতে পারে। কে বা কোন প্রতিষ্ঠান আর্থিক অনুদান দিচ্ছে তা গোপনই থাকতো। এই প্রকল্পের অন্যতম শর্ত হলো যে গত লোকসভা বা বিধানসভা নির্বাচনে যে রাজনৈতিক দল 1% ভোট ন্যূনতম পেয়েছে, তারাই এই নির্বাচনী বন্ডের মাধ্যমে আর্থিক অনুদান সংগ্রহ করতে যোগ্যতা অর্জন করবে। এর ফলে একেবারে নতুন রাজনৈতিক দলগুলির কোনো আর্থিক অনুদান পাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ন্যূনতম 1000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকা বা 1 কোটি টাকার নির্বাচনী বন্ড কেনার সুযোগ রয়েছে। এই বন্ড কবে কেনা যাবে সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যেমন জানুয়ারি, এপ্রিল, জুলাই আর অক্টোবরের 1 থেকে 10 তারিখের মধ্যে এই বন্ড কিনতে পাওয়া যাবে। যে বছর লোকসভা নির্বাচন রয়েছে সে বছর সরকার অতিরিক্ত 30 দিন দেয় এই বন্ড কেনার জন্য। নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দেওয়া যাবে একমাত্র রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলোকেই। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট সেকশন 29-এর নিয়ম অনুযায়ী নির্বাচনী বন্ডের সুবিধা পাবে রেজিস্টার্ড পার্টিগুলো। নির্বাচনী বন্ড স্বচ্ছ নয়, এই দাবি তোলেন বিরোধীরা, বিশেষ করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, CPIM. The issue that we are holding this press conference is on
the question of electoral bonds that the government has brought in through a surreptitious amendment in the finance bill in 2016. And through this, as we've argued, the entire transparency in political funding by the corporates is virtually been eliminated, and there is much greater opaqueness. Now this is dangerous in the sense that any foreign company can also now donate to political parties, and nobody knows who is the one donating, which is the party receiving. যেহেতু এখানে পরিচয় গোপন রাখা হয়, অর্থাৎ কে আর্থিক অনুদান দিচ্ছেন জানানো হয় না, তাই সেক্ষেত্রে টাকার উৎসের বিষয়টি অজানাই থেকে যায়। কালো টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্ন তোলে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সিপিআইএম। শুধু তাই নয়, কোন কর্পোরেট সংস্থা ভোটে কাকে সাহায্য করেছে, তার ফলে সেই দল ক্ষমতাসীন হওয়ার পর সেই কর্পোরেট সংস্থাকে কি কি সুবিধা পাইয়ে দিচ্ছে তা জানার কোনো উপায় নেই বলে সিপিআইএম দাবি করে। এই বিষয়গুলোকেই চ্যালেঞ্জ করে মামলা শুরু হয়। গত বছর অর্থাৎ 2023-এর 31শে অক্টোবর থেকে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এই বিষয়ে শুনানি শুরু করে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 জনের ডিভিশন বেঞ্চ এই শুনানি শুরু করে। 31শে অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত সব পক্ষের রায় গুরুত্বের সঙ্গে শোনার পর সুপ্রিম কোর্ট রায় ঘোষণা স্থগিত রাখে। 15ই ফেব্রুয়ারি 2024 সালে DY চন্দ্রচূড়ের নেতৃত্বে সেই 5 জনের ডিভিশন বেঞ্চ এই বন্ডকে অসাংবিধানিক বলে রায় দেয়। শীর্ষ আদালত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে কিছু নির্দেশ দিয়েছেন। আদালত বলছে সরকারের রাজনৈতিক অনুদান কোথা থেকে আসছে সেটা জানার সম্পূর্ণ অধিকার রয়েছে ভোটারদের। সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্বাচন কমিশনের সঙ্গে বন্ডের মাধ্যমে অনুদানকারীদের তালিকা করার নির্দেশ দিয়েছেন, যা নির্বাচন কমিশন প্রকাশ করবে। সর্বোচ্চ আদালতও তার সিদ্ধান্তে স্বীকার করেছে যে নির্বাচনী বন্ডের গোপনীয়তা 19-1A অনুচ্ছেদের অধীনে তথ্যের অধিকারের লঙ্ঘন। ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছেন, নির্বাচনী বন্ড সংবিধানের মৌলিক অধিকার খর্ব করছে এবং কালো টাকা নিয়ন্ত্রণের একমাত্র উপায় নয়। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বিক্রি করতে সমস্ত ব্যাংকগুলোকে নিষেধ করেছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে শীর্ষ আদালতের কাছে ভারতীয় জনতা পার্টি একটা বড় ধাক্কা পেল। গণমাধ্যমগুলির বেশিরভাগই জনগণের সামনে এই সমস্ত তথ্য তুলে ধরছে না। কড়া নজরের নজর কিন্তু এদিকে আছে। তাই কড়া নজর দেখেছে কিভাবে শীর্ষ আদালতের রায়কে লঙ্ঘন করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী পর্বে সেই আলোচনা আমরা করব। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, আর মনে রাখবেন চকচক করলেই শোনা হয় না। আগামী বৃহস্পতিবার আমাদের পরবর্তী পর্ব বেরোবার আগে পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।